আমরা এই পর্যায়ে আলাপ করব নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কাসের আশার সাথে। আশা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাজীব আহসান গ্রেফতার হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল কোনো ধরনের প্রতিবাদ বা কোনো আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক রাজপথে এই 2 দিনের কর্মসূচিতে ছিল না। তো এটা কি আপনার সফলতা না এটা আপনাদের ব্যর্থতা? সাথে আমার একটু দিনের সাথে দ্বিমত করছি। আসলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিল না বলতে, সবাই তো আমাদের মামলা আছে, আমরা হয়তো যুগ্ম আহ্বায়ক যারা সবাই প্রকাশ্যে থাকতে পারে না, কিন্তু তাদের কর্মী সমর্থক মিছিল করেছে। আমরা ইতিমধ্যে মিছিল করেছি বা আমাদের কর্মী সমর্থক করেছে। ছুটিতে বন্ধ আছে, এখনো সবাই ঠিক মতো তাদের অফিস খুলে নাই, হয়তো আমাদের তো মিডিয়াতে আসে নাই, কিন্তু অনলাইনে যেটা আমাদের সর্বোচ্চ মিডিয়া যেটাকে আমাদের বিএনপির ফেসবুকে কিন্তু ছবিগুলো দেওয়া আছে, মিছিল হয়েছে। এবং এটা সেন্ট্রাল ছাত্র আমি সাধারণ সম্পাদক ভাই জানেননি মিছিল হয়েছে। তারপরেও সেন্ট্রালের প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, সেই আমরা যা করেছি অত্যন্ত নগণ্য, আমরা আসলে করতে পারিনি, ব্যর্থতা আমাদের সকলেরই। আমি ব্যর্থ বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনাদেরই আরেক যুগ্ম আহ্বায়ক জনাব রাশিদুর রহমান রসু উল্লেখ করেছে তার সাক্ষাৎকারে যে আপনারা চারারগুপ্তস্থ ট্রাক স্ট্যান্ডের সাথে কয়েকজন ব্যানার তুলে ধরে এবং কয়েকজন শ্রমিককে সাথে নিয়ে এই জাতীয় প্রশ্ন তুলেছে যে আপনি ছিলেন না। তো এ প্রসঙ্গে আপনি কিছু বলবেন? এই যে প্রশ্ন তুলেছে এর মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে যে আমরা মিছিল করি নাই, সেখানে যেখানে একটা মিছিল হয়েছে উত্তরটা তাহলে আপনি পেয়েছেন। না, আমার প্রশ্নটা ছিল যে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়করা কেউ উপস্থিত ছিল, আপনার সমর্থকরা উপস্থিত থাকতে পারে কিন্তু আপনারা সশরীরে উপস্থিত ছিলেন না। না, সেটা তো আমি আগেই বললাম, আমার কারণে আমরা সশরীরে উপস্থিত থাকতে পারি নাই। নিজের ব্যর্থতা আমি স্বীকার করে নিলাম যে আমি ব্যর্থ হয়েছি। আমাদের সংগ্রামী সভাপতি অ্যারেস্ট হওয়ার পর যে পরিমাণ অ্যাক্টিভিটিস আমাদের থাকা দরকার ছিল আমরা ন্যূনতম করতে পারিনি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। তো আরেকটি প্রশ্ন যে এখন নারায়ণগঞ্জে খুব চাওয়ার আছে কথাটা, এটা প্রশ্ন তুলেছে আপনাদের যুগ্ম আহ্বায়ক এবং যুবদলের কয়েকজন নেতাও এই বিষয়টা জানতে চেয়েছে যে আচ্ছা, নাম বলতেছি আমি। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খুরশেদ, রশিদুর রহমান রসু আজকে সাক্ষাৎকারেও তিনি উল্লেখ করেছেন যে আপনাকে তারা মামলায় আসামি থাকা সত্ত্বেও আপনাকে চার্জশিট থেকে কেন বাদ দেওয়া হলো বা কিভাবে আপনি চার্জশিট থেকে বাদ পড়লেন, এটা তো একটা আতাতের লক্ষণ বোঝা যায়। এটা তাদের মতামত। আপনার বক্তব্যটা এই সম্বন্ধে বলেন যদি। আসলে আতাতের ব্যাপারে বা কি ব্যাপারে কারা কি বলেছে এটা আমি উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। এই 5 তারিখের পরে প্রথম চার্জশিট কিন্তু দেওয়া হয়েছে আমাদের বন্দরের একটা দ্রুত বিচার আইনে মামলায়, যেটা আমি চার্জশিটভুক্ত আসামি। তখন কিন্তু আমার কোনো যুগ্ম দলের যাদের নাম বললেন তারা কিন্তু কোনো বিবৃতি তো দূরের কথা কোনো কিছুই দেয় নাই যে ছাত্র নেতার নামে একটা ইস্যু হয়েছে, এই চার্জশিট হয়েছে। আমার বাড়ির মালামাল কোপের অর্ডার সহ হয়েছে। আমার বাবা ছেলে আমরা দুজনই একই মামলায় আসামি, এটা চার্জশিটভুক্ত আসামি। সেটার সময় কেউ কিছু বললো না কিভাবে চার্জশিটে আমাদের নাম আসলো বা এটা প্রতিবাদ দিই। এখন চার্জশিট থেকে নাম কাটছে, এই জন্য যদি লক্ষণ হয়ে যায় আসলে এটা দুঃখজনক। এগুলো আমার বলার কিছু নেই। যে কথা আওয়ামী লীগ বলবে সে কথা যদি আমার দলের ভাইরাই বলে তাহলে আমার এই ব্যাপারে আমার বক্তব্য না। এখন সবার মাঝে একটা সন্দেহ অবকাশ হয়েছে যে তারা মামলায়, আপনিও একসাথে আসামি সেই মামলায়, তারা চার্জশিটে তাদের নাম বহাল রইল কিন্তু আপনার নাম কিভাবে বাদ পড়লো, এটাই সবার মনে প্রশ্ন। সেটাই তো বললাম যে দল এখন দলের আমাদের বর্তমান যে অবস্থা,
এখন চার্জশিট যখন আমার নামে যখন চার্জশিট হয়েছে তখন তো কি কোনো ন্যূনতম প্রতিবাদ দেয়নি বা কোনো মন্তব্য করে পুলিশ যে প্রেয়ার দিচ্ছে কোর্টটা কোনো গ্র্যান্টও করেনি। আগামী ডেটের জন্য আবার ডেট দিচ্ছে, এটা পরবর্তী শুনানির দিন হয়তো এটা করবে। একটা জিনিস হওয়ার আগেই তারা যেভাবে ভাবে আমার নামে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায়, তারপরে অনলাইন মিডিয়াতে যেভাবে লেখালেখি করছে লোকাল পত্রিকায়, আসলে এটা দুঃখজনক। এটা আসলে কারো কাছ থেকে কামনা করি না। আমি তো চাই আমার যে যুগ্ম আহ্বায়ক আছেন বা যুব দলের যে আছেন, জেলা বিএনপি সভাপতি আছেন, তাদেরও সব যা মামলা আছে এগুলো সব তাদেরও সারা জীবন তো মামলা নিয়ে থাকা যাবে না, ঠিক না? মামলা তো কোনো না কোনো সময় শেষ হবে, কোনো না কোনো ভাবে শেষ করতে হবে। এই শেষ হওয়া মানে যদি দালালি হয়ে যায় বা কারোর সাথে লিয়াজি করা হয়ে যায়, তাহলে ভাই আসলে এই বাংলার মানে কোনো পরবর্তী ভাষা আমার জানা নেই। আচ্ছা, ধন্যবাদ। এবার আসি আপনার ছাত্র দলের সাংগঠনিক অবস্থায়। আপনাদের তো দীর্ঘদিন যাবৎ এই আহ্বায়ক কমিটি হয়েছে, তো 27টা ওয়ার্ড নিয়ে মহানগর ছাত্র দল, তো 27টা ওয়ার্ডে 27 জন নেতা তৈরি করে বা 27 জন নেতাকে দায়িত্ব দিয়ে ছাত্রদলকে গঠন করার কোনো প্রক্রিয়া বা কোনো পরিকল্পনা আপনাদের জানা আছে? ধন্যবাদ মামুন ভাই প্রশ্নটি করার জন্য। আপনি তো একসময় নারায়ণগঞ্জ শহরের সংগ্রামী সভাপতি ছিলেন, যে কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমরা কিভাবে কাজ করছি বা আমার কাজ সম্পর্কে আপনার ধারণা আছে, আপনার সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা আছে। আমাদের সময় কিন্তু আমরা শহর কমিটি যখন ছিল, আমরা কিন্তু কোনো ওয়ার্ড বাকি রাখি না এবং সম্মেলন করেছিলাম, আপনার মনে থাকার কথা। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমি জয়েন কনভেনার, তাও আবার আমার সিরিয়াল হিসাবে 3 নাম্বার, আমার করার আছে, করার ইচ্ছা থাকলেও আমার কিন্তু সীমাবদ্ধতা আছে। আপনি ভালো মতো বুঝছেন সংগঠন সম্পর্কে, আনা সম্ভব না। ওয়ার্ড কমিটি তো পরে আগে যে মহানগর ছাত্র দলের পূর্ণাঙ্গ বডিটা হবে 71 সংখ্যা বিশিষ্ট, এটাই তো আমরা আজ পর্যন্ত করতে পারি নাই। কিন্তু ঘুরে ফিরে আসতে যদি আছে, এরপরে কিন্তু বিকেন্দ্রীকরণ হয়নি, কারণ দায়িত্বশীলতা দায়িত্ব দেওয়া হয় নাই, যার কারণে আসলে আমরা কমিটিতে আগে কাজগুলো ওইভাবে সাংগঠনিক ভাবে আগে নিতে পারিনি। ব্যক্তিগত লোকজন যে যতটুকু পারে করতেছে, কিন্তু এটা সংগঠনের সাংগঠনিক ভাবে কোনো কিছু করতে পারিনি। আচ্ছা, আরেকটি প্রশ্ন এই প্রশ্নের পাশাপাশি, যে কেন্দ্র থেকে যে 2 দিনের কর্মসূচি দেওয়া হলো, এই কর্মসূচিতে আপনি কোনো ধরনের যোগাযোগ করেছেন আহ্বায়কের সাথে, বা আহ্বায়ক আপনাদের সাথে কারো যোগাযোগ করেছে যে আসুন এই প্রোগ্রামটা কীভাবে সাকসেস করা যায়, এই জাতীয় কোনো কিছু আছে আপনাদের মাঝে? আসলে ভাইয়া কথাটা অপ্রিয় হলো সত্য, আমাদের মধ্যে আসলে ন্যূনতম যোগাযোগ আমরা রাখতে পারিনি। আসলে শুধু আহ্বায়কের দোষ দিতে হবে না, দোষ আমাদের সবারই আছে। আমরা ব্যক্তির সাথে চরিতার্থ করতে গিয়ে সংগঠনটাকে বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই দায়িত্বটা আমাদের সবারই, শুধু আহ্বায়কের দোষ দিলে হবে না। আমিও আহ্বায়কের সাথে যেহেতু কখনো যোগাযোগ হয়তো রাখি নেই, এই জন্য আহ্বায়কের প্রয়োজন মনে করে নেই, বা আগে খুব থাকতে পারে, উনি আমার বয়সে বড় ভাই, হয়তো যোগাযোগ করে নেই। তো আপনাদের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে এই সংগঠন, রাইট? সমন্বয়হীনতাটা ডেফিনেটলি আছে ভাই, সমন্বয়হীনতা প্রতিটা মুহূর্তেই আছে। আচ্ছা, তো আমি আমাকে দিয়ে যদি আপনার উদাহরণ দিই, আমার একটা চাষির থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটা প্রেয়ার দেওয়া হয়েছে। যদি আমাদের মধ্যে ন্যূনতম সমন্বয় থাকতো, বা একজনের প্রতি একজনের ন্যূনতম সম্মান বোধ সম্পর্ক যদি থাকতো, তাহলে এগুলো নিয়ে তো আমরা মিডিয়াতে এইভাবে কথা বলতাম না। চার্জশিট থেকে নাম কিভাবে বাদ এগুলো আপনারা বুঝেন, সবাই বুঝে, বিভাগের মতো পরিষ্কার। আর চার্জশিট থেকে 8 জনের নাম অব্যাহতি দিতে, যার মধ্যে 7 জন ইতিমধ্যে এবং খন্দকার সাহেবের রাজনৈতিক যার নাম যুব দলের নেতার নাম বললেন, তাদের সাথে পলিটিক্স করে। এই 7 জনের একজন আমি, 7 জনের নিয়ে কোনো কথা নাই, আমার নিয়ে অনেক আলোচনা করতেছে। আসলে এই ধরনের মন মানসিকতা, মন মানসিকতা দূর করতে না পারলে আপনি রাজনীতি সমন্বয় থাকারই বা সুযোগ করেছি। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি বিষয়, যে নারায়ণগঞ্জ সদর থানা বা থানা ছাত্রদল নামে ফেসবুকে কিছু প্রচারণা হয়, এইটা কি আদৌ কমিটি আছে বা নাই? আচ্ছা মামুন ভাই, এটা আপনি জানেন, মাঝখানে একটা কমিটি হয়েছে, তো যে কমিটিটা হয়তো সাংগঠনিক ভাবে ঠিক মতো করা হয়নি, যার কারণে কিন্তু আমাদের সংগ্রামী আহ্বায়ক মনোজ ফজল ভাই কেন্দ্রীয় ছাত্র এই কমিটি বিরোধ করেছিল। এখন যদি কেউ পদ্ধতি ব্যবহার করে, এটা এখন আপনারা বিবেচনা করেন এটা কি সাংবিধানিক ভাবে ঠিক, সাংগঠনিক ভাবে ঠিক কিনা, আপনারা এই বিবেচনা করেন। তো কেন্দ্র কমিটি থেকে এটা ডিসলভ করছে?
হ্যাঁ, কেন্দ্রীয় কমিটি মাধ্যমে সজল ভাই কমিটি দিয়েছিলেন, উনি এই কমিটি রিজলভ করছিলেন। তাই তো এটার কোনো বৈধতা নাই? না, এটার মানে সাংগঠনিকভাবে বিচার করতে গেলে কোনো বৈধতা নেই। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে হযবরল অবস্থা নারায়ণগঞ্জ ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল দল সহ হযবরল অবস্থা, এর থেকে আপনি একজন সচেতন ছাত্রনেতা এবং আপনি দীর্ঘদিন যাবত ছাত্র রাজনীতির সাথে জড়িত, আপনার কোনো মানে প্রস্তাবনা আছে যে এ থেকে কিভাবে এই পথ থেকে উত্তরণ করা যায়? সবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নৈতিক চরিত্রটা ঠিক করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর ভরসা পুরোপুরি না থাকাতে কি হয় যে মনোনয়নের যুদ্ধটা, নির্বাচন বাংলাদেশে যেখানে গণতন্ত্র নাই, রাজনীতি যেখানে পুরোপুরি মানে বন্ধ অবস্থায় আছে, সেই অবস্থাতেও না আপনার সামনের বার কে মনোনয়ন পাবে, কে দলের সুবিধাভোগী, কে ত্যাগী, এসব নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু মনোনয়ন। আল্লাহর উপর ভরসাটা রাখতে হবে যে আপনার সকলে নেতৃত্ব থাকলে আপনি নমিনেশন পাবেন, আপনি না থাকলে আপনি মনোনয়ন পাবেন না। এই জিনিসটা আল্লাহর উপর যদি ভরসা রাখতে হবে, নৈতিক চরিত্রটা ঠিক করতে হবে, সবাই এই বিপদের সময় তত কাজে আপনি কাজ করতে হবে এবং সুসময়ের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমি দলের সাথে আমার অ্যাক্টিভিটি যদি বেইমানি করে থাকি আমি দলের সাথে, দলের সর্বোচ্চ ফোরামই তো এটা নীতি নির্ধারক এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবে, দেখতেছেন কে কি করতেছে এবং ওই অনুযায়ী ইনশাআল্লাহ পুরস্কার সবাই যার যারটা পাবে। কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভাই, আর নিজের নৈতিক চরিত্রটা ঠিক করতে হবে যে নিজে একটু গরুটার জন্য তখন কোনো ছেলের নাম এরকম কিছু না বলি, এরকম কোনো অ্যাক্টিভিটিস না করি একটা ছেলে ক্ষতিগ্রস্ত হয়। আপনি বললেন যে নমিনেশনকে ঘিরেই এইসব মানে যত সমস্যা, তো নমিনেশনের বাইরেও থেকেও তো সংগঠনকে শক্তিশালী করার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত না? সংগঠন শক্তিশালী হইলেই তো এই অবৈধ হাসিনা সরকারের পতন সম্ভব। এছাড়া তো কোনো অলৌকিক ঘটনা ব্যতীত এই হাসিনাকে বা এই হাসিনা সরকারকে পতন করা দুঃসাধ্য ব্যাপার যদি আপনি সাংগঠনিক শক্তিশালী না হয়। তো সাংগঠনিক শক্তিশালী করতে হলে কি করা প্রয়োজন আপনার দৃষ্টিতে? মামুন ভাই, আমি আপনার প্রশ্নের সাথে একমত। আমার বাকি আগের যে উত্তরগুলো দিয়েছি আমার মনে হয় এই উত্তরগুলোর মধ্যে এটাও আছে। আপনি দেখেন জেলা বিএনপির কমিটি কত সদস্য বিশিষ্ট? আমি আপনার কাছে একটা প্রশ্ন করলাম। 6 বা 7 বা 8 এই জাতীয় হবে, আমারও সঠিক ধারণা নেই এই সম্বন্ধে। আচ্ছা, কয় বছর জোট আছে? 5-7 বছর। 5-7 বছর। আচ্ছা, আপনি নারায়ণগঞ্জে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার কি মনে হয় না বিএনপি থেকে এই ধরনের লোক নাই এই কমিটিটা পূর্ণাঙ্গ করা যেত 7-8 বছরে? করা যেত। তো এটা তো আপনারা যারা ধরে রাখছে পদ পদবি, তো এটা আমি বলবো সাবেক মামুন ভাই আমি এটাই বলতেছি, আপনার ব্রেনটা যদি কাজ ঠিক মতো না করে আপনার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করবে না। কারণ মানে ব্রেন কিন্তু আপনার সার্কুলেট করে সব জায়গায় সব অর্ডার গুলা, যে আপনার আঙ্গুল নড়বে, হাত নড়বে, আপনি ব্যথা অনুভব করা সবকিছু কিন্তু ব্রেনের কাজ। আমাদের সংঘ সংগঠনের কথা বলার আগে বিএনপির দিকে তাকাতে হবে, বিএনপি কোন দিকে চলতেছে। বিএনপি যদি সঠিক পথে চলতো তাহলে কিন্তু অঙ্গ সংগঠন গুলো চলতো। আজকে বিএনপির মধ্যে যদি গণতন্ত্র থাকতো আমাদের নারায়ণগঞ্জে, যে না আমাদের জেলা কমিটি হয়েছে, এতজনের একটা আহ্বায়ক কমিটি হয়েছে, এটা আমরা সম্মেলনের প্রস্তুতি নিবো বা কমিটিটা বড় করবো, তাহলে কিন্তু কোন অঙ্গ সংগঠন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সবাই বাধ্য হতো এই কমিটিটাকে সামনের দিকে আগে নিতে এবং নেতৃত্বের বিক্রিয়ার মতো। মাথায় ঠিক নাই, মাথা ঠিক মতো কাজ করে না, আপনার বডি কিভাবে কাজ করবে? আচ্ছা, ধন্যবাদ। আপনার এই কথার প্রশ্নে আমার একটা প্রশ্ন আসে, সেটা হলো আপনি বলতেছেন মাথা ঠিক নাই। তো মাথা ঠিক নাই যেহেতু আপনি একজন সচেতন কর্মী এবং আপনি একজন ছাত্রদলের একনিষ্ঠ কর্মী এবং আপনার পিতা সাবেক সংসদ সদস্য, আপনাকে আমার এই কথাটা বলতে হয় বাধ্য হয়ে। তো তারা কেন প্রতিবাদ করে না? তারা তো সাবেক এমপি ছিল এবং 5 বছর ক্ষমতায় ছিল, তারা অনেক কিছু ভোগ করেছে। তারা কেন প্রতিবাদ করে না যে এই সংগঠনটা এভাবে আর চলতে দেওয়া যায় না বা এভাবে আর চলা উচিত না? আসেন আপনারা যারা ঘরে বসে আছেন বা যারা সক্রিয় কর্মী বিএনপিকে ভালোবাসেন, আপনারা আসেন, ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই। কেন আপনার পিতা বা সাবেক সংসদ সদস্য এই প্রতিবাদটুকু করে না? আপনি সঠিক উত্তর দিবেন এই প্রসঙ্গে। আচ্ছা মামুন ভাই, প্রতিবাদের কিন্তু ভাষা অনেক রকম। প্রতিবাদ কিন্তু শুধু রাস্তায় নেমে প্রতিবাদ করলে প্রতিবাদ না, বা একটা বিবৃতি দিলে প্রতিবাদ হয়ে যায় না। জেলা বিএনপির আমার পিতার কথা বলেছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম সাহেব,
উনি কিন্তু জেলা বিএনপি বডিতে ছিলেন, উনি কিন্তু একটা প্রতিবাদ শুনবি জেলা বিএনপির বর্তমান যে কমিটিটা আছে এই কমিটি থেকে স্বেচ্ছায় কিন্তু পদত্যাগ করেছেন। এটা কিন্তু এক ধরনের প্রতিবাদ। পদটা পাওয়ার পরে পদটা রাখলাম না, কেন রাখলাম না? কারণ আমি জানি এটা দেখতেছি ফিউচারটা জাহির হতে যাচ্ছে না। হ্যাঁ, যে প্রতিবাদ কিন্তু জানানো হয় নাই বললে ভুল, জানানো ভুল। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিভিন্ন সময় বলেছেন যে কালাম সাহেবের স্টেটমেন্টের ব্যাপারে, তারপর অনেক অনলাইন মিডিয়াও চেয়েছে। তুমি কিন্তু একটা কথাই বলছো যে আমি কথা বলতে গেলে সামহাউ তুমি সাহেবের এগেইনস্টে আমার কথা বলানোর চেষ্টা করবে। কথা বলতে হবে। এই সময় যদি আমি তুমি সাহেবের বিপক্ষে কথা বলি এটা দলের প্রতি হবে। তুমি কিন্তু মানে সব মানুষের নেচার একরকম না, এক একজন এক এক রকম মানুষ। তুমি জিনিসগুলো হয়তো ওইভাবে নেন, তুমি যাদের ব্যক্তিগত ব্যাপার, যাদের ব্যক্তিগত ব্যাপার কিভাবে নেয়। তবে ওনাদের হাতে যখন রাজনীতি ছিল নারায়ণগঞ্জ কাউন্সিল করে কিন্তু মনে হয় বিএনপির কিন্তু কাউন্সিল হয়েছিল, এটা আপনি হয়তো জানেন। নাজির বর্তমান সাহেব জীবিত থাকা অবস্থায় আপনার কিন্তু কালাম সাহেবের আহ্বায়ক থাকা অবস্থায় কিন্তু আপনার এই সম্মেলন হয়েছিল, যেটা কিন্তু নারায়ণগঞ্জের পরবর্তী সময় এটা কিন্তু বিরল ঘটনা হয়ে গেছে। চিন্তাই করা যায় না আমি এখন যেটা চাচ্ছি, যেহেতু সময় পাল্টিয়েছে এবং যুগও পাল্টিয়েছে, এখন তথ্য প্রযুক্তির এই যুগে যদি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এগিয়ে আসতেন যে আসেন তমিনুল আলম খন্দকার সাহেব, আপনি এখানে ভুল করতেছেন, আপনি এখানে সঠিক করতেছেন, আসেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে দলকে সংগঠিত করি, নেতাকর্মী আজকে নির্যাতিত জেলখানায় আছে, আসুন আমরা একসাথে তাদের পাশে গিয়ে দাঁড়াই। তিনিও তো তার দায়িত্ব তাকে ডাকার, বা তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। আপনি আপনার পিতা হিসাবে না, আপনি একজন সক্রিয় কর্মী হিসাবে আপনার কাছ থেকে আমরা এই উত্তরটাকে আশা করব। আচ্ছা মামুন ভাই, প্রশ্ন যদি একজন রাজনৈতিক কর্মী হিসাবে করেন তাহলে আমি উত্তরটা আসলে স্পেসিফিক দেওয়াটা টাফ। আমি আমার পরিবারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলি, কারণ সাহেবের ব্যাপারে কোনো কারোর প্রশ্ন করেন এই প্রশ্নটা আমাকেই করতেন, যেহেতু আমার ফাদার। আমি বলি উনি যখন সুযোগ পেয়েছেন উনি কিন্তু দায়িত্ব অবহেলা করেননি। প্রথমত সহযোগিতা করা যদি হয়, জেলা বিএনপির কমিটি যখন প্রথম পার্টি বসে গেল তখন কিন্তু কালাম সাহেবের সাথে ছিলেন, তমিনুল আলম খন্দকার সাহেবের সাথে। যখন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রশ্ন আসলো তখন কিন্তু দল থেকে যখন বললো যে প্রধান সমন্বয় থাকবে নির্বাচনের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, তখন পর্যন্ত কিন্তু অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের মতো ভালো মানুষ ওই ফোরামে আর কি তমিনুল আলম খন্দকারের কাছে উনি সবচেয়ে ভালো মানুষ ছিল। নির্বাচনের আগের দিন রাত্রে যখন তমিনুল আলম খন্দকার সাহেবকে রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়া প্রধান যখন তাকে বসায় দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এরপর থেকে কিন্তু সমস্যা শুরু হলো। আবার কালাম সাহেব আগের ন্যায় খারাপ হয়ে গেল। আসলে এই ব্যাপারগুলো আমি বললাম যে আমাদের ভিতরটা যদি পরিষ্কার না থাকে বাইরে আপনি যত কিছু করেন করে তো লাভ নেই। আপনি আমাকে তাহলে বলে গাল দিচ্ছেন, আপনি আমার সুবিধাভোগী বলছেন, আবার আপনি আমার কাছ থেকে সহযোগিতা পাবেন এটা আশা করেন। তাহলে আপনি আমার দলের কিছু মনেই করেন, আপনি আমার বলেন আমি আওয়ামী লীগের এজেন্ট, তাহলে আপনার আমি সহযোগিতা করবো কিভাবে সম্ভব? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আশা করব, আমরা চাই দল শক্তিশালী হোক। যেহেতু দল যে নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বে কাউকে বাদ দেয় না বা বহিষ্কার করে না বা শোকেস করে না, সেহেতু সবাই দলে আছে। অতএব একে অপরকে দালাল বা সুবিধা বলি যেই যাই বলুক, দল তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা দেশনায়ক তারেক রহমানের, বা তারাই যদি সিদ্ধান্ত নিতে না পারে বা নেয় নাই, অতএব দলে সবাইকে প্রয়োজন আছে। আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে এবং নবদ্বীপের পক্ষ থেকে অনুরোধ করব, আপনি একজন সচেতন ছাত্র দলের নেতা হিসাবে দীর্ঘদিন যাবৎ আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত, আপনি আবার পুরনো দিনে সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে একটা উদ্যোগ গ্রহণ করেন অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এবং অ্যাডভোকেট তমিনুল আলম খন্দকারের মধ্যে। তাদের দুইজনকে বলেন যে ক্ষমতার দ্বন্দ্ব নয়, আসুন দলকে শক্তিশালী করার জন্য এবং দলের তৃণমূল নেতাকর্মীদের স্বার্থে এই স্বৈরাচার জালিম হাসিনা সরকারের বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হবে, এবং এই খাতিরে আপনারা দুজন এক মঞ্চে বা ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করি। আপনি কি উদ্যোগ নিতে পারবেন এই জন্য? এই দায়িত্বটা আমি আপনাকে দিই, আপনার কি মনে হয় আপনি সফলভাবে এটা পালন করতে পারবেন? আমি মনে করি আপনি যদি আমার সাথে সহযোগিতা করেন সফল হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে আপনার ছোট হিসেবে সহকর্মী হিসেবে সহযোগী হিসেবে করলাম
আল্লাহকে হাজির নাজির রেখে আপনার সাথে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা অগ্রসর হতে পারবো। আমি অগ্রসর, আপনি যদি আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেন, নবদ্বীপ ইনশাআল্লাহ সাকসেস হবে। আচ্ছা ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় এবং যে মুহূর্তে জনি গ্রেফতার হয়েছে সেই মুহূর্তে আপনি আমাদের সময় দিয়েছেন। তো আশা করি আপনি ভালো থাকেন। ধন্যবাদ আপনাকে।